গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা আর আজ হচ্ছে সানডে। তো চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা ঘুম থেকে উঠে ফল টল খাওয়া হয়ে গেছে, 10টা বেজে গেছে। রান্নাঘরে এসেছি, ব্রেকফাস্ট বানাবো। ভাবছি কি বানাই, তো তারপর ভাবলাম আজকে চাউমিন খাই। অনেক দিন চাউমিন খাওয়া হয় না। আর কলকাতা থেকে যে ওই ছোটো ছোটো বেশ মানে সরু সরু যে চাউমিনগুলো আনা হয় না, ওগুলো এখানে পাওয়া যায় দোকানে। তো ওগুলো রয়ে গেছে, অনেকগুলো জমে রয়েছে ঘরে। তো ভাবলাম আজকে ওগুলো বেশ খাওয়া যাক। অনেকদিন চাউমিনই খাওয়া হয় না, তো আজকে তাই চাউমিন বানাচ্ছি। চলো বানাই। অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। পায়রাগুলো না এত ডিস্টার্ব করে বারান্দার মধ্যে। আর এখন সবার বাড়িতে নেট লাগিয়ে দিয়েছে, আমি লাগাইনি। আমার না একদম ভালো লাগে না, মনে হয় যেন আমি নিজেই বদ্ধ কোনো খাঁচার মধ্যে বসে আছি। তো ওর জন্য আমি নেট টেট না একদম লাগানো পছন্দ করি না ব্যালকনিতে। তো লাগাইও নি। তো যাই হোক, চলো আগে রান্না করি, দেখাই কি কি করছি। এই যে ব্রেকফাস্টে করব এই চাউমিন। এগুলো কলকাতার থেকে আসা সরু সরু সব চাউমিন। ছোটোবেলায় না এই প্যাকেটগুলো কিনতাম, জানো, 2 টাকা 3 টাকা এরকম দিয়ে। আর এখানে এখন এই পুরো প্যাকেটটা পাওয়া যায়, বড় প্যাকেটটা 100 টাকায়। তো যাই হোক, আমার মনে হচ্ছে 3টে 4টে লেগে যাবে, 4টে চাউমিনেই হয়ে যাবে। চাউমিনগুলো দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর 3টে প্যাকেট দিয়েছি, একটা প্যাকেট এখনও দিইনি, লাগলে ভাবছি দিয়ে দেবো। আর আমি এর মধ্যে কিন্তু কোনো নুন, হলুদ, মিষ্টি, তারপরেতে হচ্ছে তোমার তেল, কোনো কিছু অ্যাড করিনি। সিম্পল জলে দেখো সেদ্ধ করছি চাউমিনটা। শুধু যখনই এটা সেদ্ধ হয়ে যাবে, ঠান্ডা জলের নিচে একটুখানি ভালো করে চাউমিনটা ধুয়ে নেব, একদম ঝরঝরে হয়ে যাবে। তো দেখো চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এই যে এরমভাবে দেখো, এই যে কী সুন্দর দেখো ঝুরঝুরে। তেলও দিইনি, কিচ্ছু দিইনি, কিন্তু দেখো কী সুন্দর ঝুরঝুরে হয়েছে। আর এই হচ্ছে সবজি। আলু দেবো, কাঁচা লঙ্কা দেবো, ক্যাপসিকাম দেবো, এর মধ্যে একটু আদা কুচো আছে। এই 3টে ডিমই আছে, 3টে ডিমই দিয়ে দেবো। দেখো ডিমগুলো কীরকম ফেটে ফেটে যাচ্ছে, এই দেখো ঠান্ডায় ফেটে যাচ্ছে। ফার্স্ট আগে ডিমটা ভেজে নিচ্ছি সর্ষের তেলে। বাদাম তেলেও করা যেত, তারপর ভাবলাম না, সর্ষের তেলে না চাউমিন খেতে আমার দারুণ লাগে। আর আমি তো সস টস দিয়ে করি না, তো ভালো লাগে বেশ। আলু দিয়ে, সবজি দিয়ে সর্ষের তেলে রান্না করে চাউমিন খুব ভালো লাগে। ডিমটা দেখো ভেজে তুলে রেখেছি। এবার সবজিগুলো ভেজে নেব, তারপর চাউমিনটা দিয়ে দেবো। তো এই দেখো চাউমিন একদম রেডি। চলো প্লেটিং করে নিই। আর একটু জাস্ট ভাজি, একটু ভাজাটা বেশি হলে না খেতে খুব ভালো লাগে। চাউমিনটাও না যত সুন্দর ভাজা হবে তত কিন্তু সুন্দর খেতে লাগে। যেন তো রাস্তার চাউমিনগুলো অত ভালো লাগে, খুব সুন্দর করে ভাজা হয়। চলে এসছি চাউমিন নিয়ে। দেখো আমার জামার কালারটাও হচ্ছে হলুদ, চাউমিনটাও হলুদ। চলো খাই, আগে খাই, খিদে পাচ্ছে। 11টা বেজে গেল। দারুণ। কলকাতার এই সরু সরু চাউমিনগুলো আগে যেন 2 টাকা 3 টাকা করে, আমি লাস্ট খেয়েছিলাম ছোট্টবেলায় 2 টাকা করেই মনে প্যাকেটগুলো ছিল, না 3 টাকা করে হয়ে গেছিলো। এত ভালো লাগে। ভালো আছে না বলো? সর্ষের তেলে করেছি। ছোটবেলাতে আমি সর্ষের তেলেতেই করতাম। ছোটবেলা মানে তখন ধরো কলেজ টলেজে উঠে গেছি। কলেজ থেকে ফিরতে ফিরতে আমার সন্ধে 6টা 6:30 7টা বেজেই যেত। তো ফিরে আসার সময় মাঝে মাঝে চাউমিন নিয়ে আসতাম, প্যাকেট কিনে নিয়ে আসতাম, ডিম চাউমিন বাড়িতে এসে বানাবো। সোমবার শনিবার হলে বানাতে দেবে না মা, অন্যান্য দিন হলে তখন বলবে শুধু চাউমিন খাও, ডিম দেওয়া যাবে না। ডিমটাকে না আমাদের বাড়িতে খুব আষ্টে এরকমভাবে বলতো, সবসময়টা খাওয়া যাবে না। তুমি বললে আর ডিম খেতে বসে গেলে, ছোটবেলা থেকে না যে যে সংস্কারগুলো তখন তোমার মানতে ইচ্ছা করবে না, তুমি কথা শুনবে না, সেগুলো দেখবে তোমার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি থেকেই যাবে। খাটে বসে এটো খাওয়া যাবে না। আমাদের এখনো, আমাদের দুজনের সংসার, আমরা কেউ খাটে বসে এটো খেতে পারি না। ভাত, তারপর ধরো ডিম জাতীয় কোনো খাবার কখনো না। হয়তো চা খেলাম, খুব শীতের মধ্যে ধরো চা খেলাম, যখন খুব ঠান্ডা পড়ে যায় না, তখন আর এখানে বসতে ইচ্ছা করে না। আর আমার সোফায় বসতেও একদম ইচ্ছা করে না। তখন হয়তো একটু খাটের মধ্যে গুছিয়ে দুজনে বসে গল্প করছি। তখন ওই চা, বিস্কিট, এরকম সিঙ্গারা,
এগুলো খেলাম, তাও তাও খাটের মধ্যে একটা পেপার টেপার পেতে নিলাম বা একটা কিছু পেতে নিলাম, বসে খাচ্ছি। কিন্তু কখনো ডিম ডিম জাতীয় জিনিস বা ভাত তরকারি এগুলো খাটের মধ্যে বসে খাওয়া, বাপরে! ও তো ছোটবেলায় ভাবতেই পারতাম না, নিজের সংসার নিজের সব কিছু, এখন ওগুলো হয় না। তুমি যেরকমই শিক্ষা পাও সেটাই দেখবে তোমার সাথে থাকবে, তোমার সাথে থাকবেই থাকবে। ছোটবেলায় এরকম প্লেট হাতে নিয়ে চাউমিন বা ধরো ডিম দেওয়া, একটু বেডরুমের দিকে গেছি, মা সঙ্গে সঙ্গে বলে বেড ওইদিকে যাচ্ছিসই কেন, শোয়ার ঘরে যাচ্ছিস কেন হাতে চাউমিন নিয়ে, এমন বলেই দেবে। তখন ভাবতেই পারতাম না। অনেক বন্ধু বান্ধবদের বাড়িতে দেখতাম খাটের উপর বসে সব খাচ্ছে, আমি গেলে আবার আমাকে বলতো তুইও খাটের উপর উঠে বস, পা তুলে বস, বসে রোল খা, এটা খা ওটা খা, বন্ধুদের বাড়িতে। বাবা তোদের বাড়িতে এরকম খাস, আমাদের বাড়িতে তো অ্যালাউই করবে না। তোদের বাড়িতে তোমরা কোনোদিনও খাটে বসে এটো কাটা খেতে? আমার শ্বশুর বাড়িতেও নয়। ওদের বাড়িতে তো আরো ডিসিপ্লিন, আমি অন্যদের বাড়িতে দেখেছি, ছোটবেলা থেকে তো আমি ওদের বাড়িতে গেছি, ধরো ক্লাস 10-এর পর থেকেই গেছি, কিন্তু গেছি তো তো আমি দেখেছি খুব ডিসিপ্লিন অন্যদের বাড়িতে। ওদের সামনের ঘরেই একেবারে ডাইনিং টেবিলটা রয়েছে, ওখানেই বসে খাও, ওখানেই। অন্য যখন আমাদের পড়াতো, ওই তো জয়েন্ট ফ্যামিলি, অনেক জেঠি ডাক দিত পিঙ্কু নিচে আয়, আমরা বুঝে যেতাম ওই যে রুটি তরকারি করে যে ডাকছে, আমরা এত হাসতাম না। ও হয়তো কম্পিউটার ক্লাস থেকে পড়াশোনা করে এসছে, আমরা তখন ঢুকে গেছি পড়তে। আমার যে মেজর জেঠি শাশুড়ি, বাবা উনি আবার বাড়ির একদম মানে মেন মহিলা, ডাকসাই মহিলা। পিঙ্কু নিচে আয়, ওইটুকুই বলবে, এক ডাকে। ও তারপর বলতো তোমরা তাহলে এটা এটা লেখো, এটা এটা পড়ো, আমি এক্ষুনি আসছি। আমি ওই যে রুটি তরকারি খেতে চলে গেল, কি হাসতাম আমরা উপরে বসে। তোমাদের বাড়িতে হস্টেলের মতো, ওদের বাড়িতে প্রচুর অনুশাসন, প্রচুর অনুশাসন। ওদের ভাই বোন ওরা সবাই একদম মানে মুখে একদম দুষ্টুমি টুষ্টুমি তো একদমই না। উল্টে আমরা যেতাম ওদের বাড়িতে, সবাই বলতো ওই মেয়েটা খুব দুষ্টু। খুব দুষ্টু, খুব দুষ্টু ওই মেয়েটা। তোদের বাড়িটা এখন হস্টেলের মতো, সবাই গুড গার্ল, সবাই গুড বয়। ওদের একটা ছেলেই ছিল, ও আর সব বোনেরা তারাও সবাই সবাই এখন কথা শুনবে। কমপ্লেন করলে আমাদের আগে মেরে অয়ন বলছে কেউ যদি এসে কমপ্লেন করতো ওদের বাড়িতে, মিথ্যে কমপ্লেনও করতো ওদের নামে, যেটু কোনো কিছু শুনতে না, সবার আগে ওদের পিটিয়ে দিত। আর অয়নদের বাড়িতে সবচেয়ে মজার জিনিস কি জানো ছিল, ওদের বাড়িতে যখন কাজের লোক আসতো না, ধরো কখনো কাজের লোকের তো শরীর খারাপ হতো, মাসির কাজের মাসির ডুব মেরে দিয়েছে, অয়নরা সবাই মিলে ঘরের কাজ করতো। মানে অয়ন ছেলে তার জন্য করবে না এমন কিন্তু কখনো ছিল না, কারণ ওদের বাড়িতে বড়রা সবাই চাকরি করতো, শুধু বাড়িতে ওদের মেজো জেঠি বাড়িতে থাকতো, সে রান্নাবান্নার দিক দেখতো, সে নিশ্চয়ই ঘরে ঝাড় দেওয়া বাসন মাজা এটা করা ওটা করা করবে না। অয়ন আর অয়নের বোনেরা, ঠিক আছে, ওর ছোট বোন পিএইচডি করেছে মাইক্রোবায়োলজিতে, সবাই ওরা তিন ভাই বোন ঘরের সব কাজের মধ্যে হাত দিত। অয়ন ঘর থর ঝাড় দিয়ে দিত, এক বোন ঘর মুছে দিত, আর ওর যে বড় বোন আছে সে আবার বাসন ঠাসন সব মেজে দিত। ওরা সব ঘরে কাজ করতো যখন কাজের মাসি না আসতো। তো এইভাবে কিন্তু অয়নের বাড়িতে সব কাজ করতো, ন্যাচারাল। পড়াশোনা শিখছো, বাড়ির ছেলে কিচ্ছু করবে না, শুধু মেয়েরা করবে। আমি না বুঝতে পারিনি বিয়ের পরে, তো এমনি আমরা তো সবসময় বাইরেই থাকতাম, আমার সেইভাবে শ্বশুরবাড়ির ঘর করা ওরম ওরম কখনো হয়নি। আর আমাদের ওরম মেন্টালিটিও কারণ নয় যে
তারপরে এসে শ্বশুরবাড়িতেই থাকতে হবে, শ্বশুরবাড়িতে রান্না বান্না করতে হবে, সবাইকে বসিয়ে খাওয়াতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই আমাদের বাড়িতে। তো ঠিক আছে, তুমি তোমার মতন ঘোরো ফেরো বেড়াও, আর আমাদের তো এ পাড়া ও পাড়া। আমি আমার মায়ের কাছেই থাকতাম সারাদিন, হয়তো অয়নের বাড়িতে থাকতাম, তাও তখন থাকতাম যখন অয়নের সব বোনেরা আসতো, কারণ তখন তো সবার বিয়ে হয়ে গেছে। আর অয়নের যে ছোটো বোন, সে তখন পিএইচডি করছে, সে সারাক্ষণ পড়াশোনাতেই ব্যস্ত, সে তার দল বল বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। আমি ওই বাড়িতে একা একা কেন থাকতে যাব? আমি আমার মায়ের কাছে থাকতাম, সেখানে আবার আমার বন্ধুরা আসতো, সেখানে বসে আবার আমি আড্ডা মারতাম, সব বন্ধুদের সাথে আড্ডা মারতাম। তো আমাদের এরকম লাইফ ছিল। আবার রাত্রিবেলা গিয়ে আবার অয়নের বাড়িতে আবার দুপুরবেলা খেতে চলে গেলাম, সারাদিন দুপুরের পর থেকে বাড়িতে থাকলাম, কারণ তখন তো এক এক করে সব বাড়ি ফিরতো, সবাই মিলে গল্প টল্প করে আবার রাত্রিরে আমি আমার বাড়িতে চলে আসতাম। কারণ আমি আমার বাড়িতে এসে আমার ওই ঘরটাতে শুতে আমি খুব মানে ভালো লাগতো, ভিতরের ঘরটাতে আমিই শুতাম। এরকম ছিল আমাদের লাইফটা। একটুখানি চাউমিন ছিল, নিয়ে নিলাম। তো কি হয়েছিল জানো তো, একবার বিয়ের পরে আমি মানে গল্প করতে করতে ওদের বাড়িতে গল্প করছিলাম, সবাই মিলে বসে আড্ডা মারছিলাম, জেঠুরা আমরা সবাই মিলে খেয়ে দিয়ে উঠে দুপুরবেলা গল্প করছি। তা গল্প করতে করতে বলে দিয়েছি যে অয়ন এখানে এসে কি যেন করো, গ্যাসও জ্বালাতে পারে না, অয়ন তো গ্যাসও জ্বালাতে পারে না। তো এই নিয়ে ইয়ার্কি ফাজলামও মেরেছিলাম ওদের বাড়িতে বসে বসে। জেঠু এত রাগ করেছিল, জেঠু তো খুব অন্যরকম, খুব রাগ করেছিলেন। উনি বলেছিলেন যে এইসব যেন আর কোনোদিনও না শুনি। বলছে একই অবস্থা হয়েছে তো, তুই নাকি গ্যাসও জ্বালাতে পারিস না, এমনভাবে তুই থাকিস নাকি বিয়ের পর ওইখানে গিয়ে। তখন আমাকে জেঠু বলে দিয়েছিল ওকে গ্যাসও জ্বালাতে দেবে আর ঘরের সব কাজ ওকে দিয়ে করাবে, তুমি একা কিন্তু কখনো কোনো কাজ করবে না মমি, এরকম করে জেঠু আমাকে বলে দিয়েছিল। তার সাথে এটাও বলে দিয়েছিল যখন বাজারে যাবে, বাজারের ব্যাগ যেন পিঙ্কুই নিয়ে আসে, তুমি নিয়ে আসবে না। বাজারের ব্যাগ নিজে হাতে 2 হাত টেনে টেনে বাজারের ব্যাগ টানবে, এটা কিন্তু তুমি করবে না, এটা পিঙ্কুকে দিয়ে করাবে। বলছি তুই কি মমিকে দিয়ে বাজারের ব্যাগটাও টানাস, এরম করে জেঠু ওকে বলেছিল। আমি সেই সময় খুব ভয় পেয়ে গেছিলাম। আমি তখন বলছিলাম না না, আমরা দুজনে মিলেই সব করি, ও আমাকে অনেক হেল্প করে দেয়, আমি জাস্ট ওটা এমনি বলে দিয়েছি। এবার আমি তো এমনি জাস্ট বলি, ইয়ার্কি মারতে মারতে বলে দিয়েছিলাম। তো আমাদের শ্বশুরবাড়ি হচ্ছে এই রকম। তো ওকে বলে দিয়েছিল যে ওই সব চলবে না, তুই কি ওখানে গিয়ে বডি ফেলে দিয়েছিস নাকি যে সব কাজ মৌমি করে ঘরে, আর তুই কি ওখানে শুয়ে বসে থাকিস? এবার ও বলছে মোটেই আমি তা করি না, ও তো আমাকে রান্নাঘরে অ্যালাউ করে না, ও আমার নামে নালিশ করতে শুরু করে দিয়েছে। বলছে ও তো আমাকে রান্নাঘরে অ্যালাউই করে না, ও তো আমাকে কোনো কিছু করতেই দেয় না। আর আমি না বিয়ের পরে ভাবতাম কি এগুলো আমি সবাইকে করতে দেখেছি, বিয়ের আগে আমাদের বাড়িতে মা মাসি পিসি সবাইকেই তো এই কাজগুলো করতে দেখেছি। আমার না খুব ইচ্ছে করতে, হ্যাঁ আমি এটা রান্না করবো ওটা রান্না করবো, ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রাখবো, ও অফিস থেকে এসে বলবে বাহ কি সুন্দর ঘরটা দেখতে লাগছে। আমি কিন্তু বরাবরই এইরকমই চেয়েছিলাম, ওই জন্য চাকরি বাকরি ওগুলোর দিকে আমি যাইনি, আমি ঠিক ওই টাইপের নই, মানে আমি ওই করতেই ইচ্ছে করতো না আমার। ওই সকাল 10টার সময় আমাকে নিয়ম মাফিক অফিসে যেতে হবে, কাজ করতে হবে, আবার 5টার মধ্যে বাড়ি ফিরতে হবে, আমি ওরকম নিয়ম মাফিক কাজ করতে না কখনোই পারি না, মানে ভালোবাসতাম না। তো আমার জন্য এটা বেস্ট। আমি সবসময় ভেবেছি যদি বিয়ে করি খুব সুন্দর করে সংসার করব, আর যদি বিয়ে না করি তাহলে আমি খুব সুন্দর করে চাকরি করব। তো এটা আমি ভেবেই রেখেছিলাম। তো যাই হোক, জেঠু খুব বকেছিল, বকেছিল মানে অফেন্ডেড হয়েছিল এই। তো যাই হোক, কলকাতায় যখন যেতাম, কলকাতায় যখন আমি ছোটোবেলায় কলেজ থেকে ফিরতাম, তখন আমি এইরকম চাউমিনগুলো নিয়ে আসতাম, নিয়ে এসে নিজে নিজে রান্না করে খেতাম। যেদিন মানে ডিম খেতে পারবো সেদিন ডিমটা নিয়ে আসতাম, যেদিন ডিম খেতে পারবো না এমনি খেতাম চাউমিনগুলো, 2 টাকা 3 টাকা করে কিনতাম। কত বছর যে এখানে আমি ছোটো ছোটো চাউমিন খাইনি, এখন আবার পাচ্ছি এই। এবার থেকে আমিও খুব চেষ্টা করবো ছোটো ছোটো করে গল্প করে, ছোটো ছোটো করে কথা রাখার, কারণ আমার ব্লগগুলো খুব বড় হয়ে যাচ্ছে, কথা বলার ইয়েগুলো খুব বড় হয়ে যাচ্ছে, আমি তাকে ছোটো ছোটো কথাই বলবো। রোজ আসবো তোমাদের সাথে ছোটো ছোটো কথা, ছোটো ছোটো উক্তি নিয়ে কথা বলে চলে যাব। তোমরা আমাকে অনেক পয়েন্ট আউট করছো, অনেকেই করেছো দিদি অনেক বড় হয়ে যায় তোমার কথা, অনেক বড় ব্লগ হয়ে যায়। ঠিক বলেছো, 25 মিনিট 26 মিনিট হয়ে যায়, কারণ আমার তো কথা না কোনো হুঁশ থাকে না, আর যখন এডিট করি না তখন অত কাটাকুটিও করা যায় না। তো যাই হোক, চলো খেতে খেতে আজকের জন্য বাই। সানডেটা তোমরা খুব ভালো করে কাটাও, সারাদিন খুব মজা করো, চলো বাই।